Hello everyone, welcome back to my English class. This is Nipa Chatterjee, working as an assistant teacher of Abdul Hamid Government Primary School, Silet Shodor, Silet. And today I am here from Noakhali Shodor Primary online primary school page. And this is continuous class. Whoever have already joined with me, please ensure that my sound is clear or not. Because nowadays my sound is doing some in problem. So, okay, thank you so much. Whoever has already joined with me. My dear students, honorable teachers and guardians, I wish you will stay with me until the class ends. Okay? And this is my continuous class. And my dear students, do you remember what have we learned in our last class? Just ensure. Thank you so much, Salma madam. Okay, so just I want to recall my previous class. What have we learned? In our last class, we have discussed about punctuation mark, what? Hyphen, dash, then colon, semicolon, isn't it? I think you have already understand about it. Tuba already joined, then okay, Tasni, Moon has already joined. Okay, thank you so much. Now, okay, so this is our last class on punctuation mark and capital letter. Okay, so now today I am going to close it, that my punctuation mark is finished today with today's class. Okay, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি করব? পাংচুয়েশন মার্ক যেটা আমরা কন্টিনিউ করেছি সেটা আজকে কমপ্লিট করব, ঠিক আছে? কারণ পাংচুয়েশন মার্ক নিয়ে আমরা এতদিন ক্লাস করে আসছি, এর পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে পড়ব। ওকে, আচ্ছা, তো আজকে আমরা কোন পাংচুয়েশন মার্ক নিয়ে পড়ব? আজকে আমরা দুইটা খুবই ইম্পর্ট্যান্ট পাংচুয়েশন মার্ক নিয়ে পড়ব, যেটা নিয়ে অনেকেরই প্রবলেম হয়, ঠিক আছে? তো সেই দুইটা পাংচুয়েশন মার্ক নিয়ে পড়ব। তো প্রথম যে পাংচুয়েশন মার্কটা আছে সেটা কি? প্রথম পাংচুয়েশন মার্ক যেটা, সেটা কি? সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওকে, সেটা কি? অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি নিয়ে কিন্তু অনেকেরই প্রবলেম হয়। অ্যাপোস্ট্রফিটা কখন বসানো হবে সেটা অনেকেই জানে না, অনেকেই ভুল করে থাকে, অনেকের কি কনফিউশন থেকে থাকে সেই অ্যাপোস্ট্রফি ইউজের ক্ষেত্রে, এই পাংচুয়েশনটা ব্যবহার করার ক্ষেত্রে। তো আজকে আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিব অ্যাপোস্ট্রফিটা কখন ব্যবহার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাপোস্ট্রফিটা কখন ব্যবহার করতে হবে? অ্যাপোস্ট্রফি সেটা আমি একটু লিখে দিচ্ছি। অ্যাপোস্ট্রফি স্পেলিংটা কিরকম? হ্যাঁ, এই যে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কিরকম দেখতে? অ্যাপোস্ট্রফিটা কিরকম দেখতে সেটা কি আমরা জানি? অ্যাপোস্ট্রফি হচ্ছে কমার মতো, কমা যেরকম থাকে না সেই রকম কমার মতো, কিন্তু সেটা কোথায় বসে? উপরে বসে। কমা তো নিচে থাকে, কমার নিচে থাকে, একটা ওয়ার্ডের শেষে সে নিচে বসে কমা, হ্যাঁ। আর অ্যাপোস্ট্রফি হচ্ছে উপরে, উপরের কমা। অনেকে অ্যাপোস্ট্রফি নামটা জানে না, তো কি বলে? উপরে যে কমাটা ব্যবহার করা হয় সেটা বলে অনেকেই, ঠিক আছে? কিন্তু এর একটা নাম আছে, সেই নামটা কি? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে তার নাম, উপরে যে কমাটা, অনেকেই বলে থাকে উপরের কমা, উপরের কমাটা দাও। তো অ্যাপোস্ট্রফি এই যে পাংচুয়েশন মার্ক যেটা, এই পাংচুয়েশন মার্কটা, এই চিহ্নটা আমরা কখন ব্যবহার করব সেটা কি আমরা জানি? আমরা কখন ব্যবহার করব? আমরা অ্যাপোস্ট্রফি এটা ব্যবহার করব যদি কোনো নাউন তো আমরা চিনি, তাই তো? নাউনটাকে কারোর সাথে সম্পর্কে বোঝাতে, অন্য কোনোর সাথে সম্পর্ক বোঝাতে, তখন আমরা অ্যাপোস্ট্রফিটা বুঝাই, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি। নাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক আছে, তার আশেপাশের ওয়ার্ডের সম্পর্ক আছে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? মূলত নাউনের সাথে অ্যাপোস্ট্রফিটা বসে। ওকে, নাউনের সাথে কি অ্যাপোস্ট্রফি বসে, বা বিভিন্ন 3-4টা নাউন একসাথে বোঝানোর ক্ষেত্রে, 3-4টা নাউনের ওয়ার্ড একসাথে যখন থাকে, তখন একটার সাথে আরেকটা নাউনের রিলেশন আছে, কানেকশন আছে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এই যে চিহ্নটা সেটা ব্যবহার করে থাকি,
ঠিক আছে। আচ্ছা, এই তো গেল। তারপর আরও একটা ক্ষেত্রেও কিন্তু আমরা কি অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, যখন আমরা সময় ব্যবহার করব, সময় বলবো, আর কোনো ওয়ার্ডকে আমরা শর্ট ফর্মে লেখার জন্য, শর্ট ফর্মে লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা কি অ্যাপোস্ট্রফি এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে দিলে তোমরা ইজিলি বুঝে যাবে। মনে করো অ্যাপোস্ট্রফি বলেছে কি কোনো নাউনের সাথে অন্য নাউনের সম্পর্ক বা অন্য ওয়ার্ডের সম্পর্ক, সেটা বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। মনে করো আমি বাংলায় বললাম তোমার বাবার নাম কি, বা তোমার মায়ের নাম কি। এই যে আমি বললাম মায়ের নাম কি, বাবার নাম কি, এই যে বাংলায় আমি লিখি বাবার নাম কি, বাবার নাম, এখানে কিন্তু বাবা নাম বলা হয়নি, বাবা নাম এখানে কিন্তু ব্যবহার করা হয়নি, এখানে এক্সট্রা একটা লেটার ব্যবহার করা হয়েছে বাংলায় একটা লেটার এখানে ব্যবহার করা হয়েছে, তাই তো, বর্ণ এখানে ব্যবহার করা হয়েছে। বাবা নাম, এভাবে কিন্তু আমি বলি না তোমার বাবার নাম কি, এভাবে কি বলি আমরা, কখনোই আমরা বলি না, আমরা বলি কি বাবার নাম কি, বাবার নাম কি। এখানে নামের সাথে বাবা যে সেটা সম্পর্ক আছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করেছি বাংলায়। তো ইংরেজিতে আমরা কি ব্যবহার করব, ইংরেজিতে যদি আমাদের বলতে হয় বাবা নাম যদি বলতে হয় ফাদার নেম, নাম ইংলিশ কি নেম, তাই তো, ফাদার নেম, বাবা নাম। এখন বাবার নাম এখানে ব্যবহার করেছি, ইংরেজিতে কি ব্যবহার করব, তখন আমরা উপরে একটা এই অ্যাপোস্ট্রফি এইটা ব্যবহার করে এস ব্যবহার করব। ঠিক আছে, এই হয়ে গেল ফাদার্স নেম, বাবার নাম। সেম ভাইয়ের নাম, মায়ের নাম, বোনের নাম, এরকম যদি বোঝায় তখন কি আমরা এভাবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা ছাড়া কিন্তু আমরা এস ব্যবহার করব না। অ্যাপোস্ট্রফি, এটার নাম কি অ্যাপোস্ট্রফি, এর পরে হচ্ছে এস ব্যবহার করেছি। অনেকেই কি করে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে না, অ্যাপোস্ট্রফি ব্যবহার না করেই কিন্তু এস বসিয়ে ফেলে, তখন কিন্তু হবে না, তখন মিনিংটা কিন্তু অন্যটা হয়ে যাবে, বাবাগুলোর নাম হয়ে যাবে, তখন অনেকগুলো মানে প্লুরাল হয়ে যাবে। এখানে কিন্তু প্লুরাল না, এটা সিঙ্গুলার। ফাদার্স নেম অ্যাপোস্ট্রফি এস যদি আমরা ব্যবহার করে ফেলি তখন এটা হয়ে যাবে সিঙ্গুলারের সাথে এস ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু প্লুরাল না। প্লুরাল যদি হয় তখন অ্যাপোস্ট্রফি থাকবে না, শুধু এস বা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা কি বাংলায় তোমাদের একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ফাদার্স নেম বাবার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এরকমভাবে আমাদের বলতে হয়। অনেকে কিন্তু এই প্রশ্নটা করতে ভুল করে, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, আমাদের এভাবে বলতে হবে, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম না, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি, হোয়াট ইজ ইয়োর ব্রাদার্স নেম, এইভাবে কিন্তু বলতে হয়। ঠিক আছে, তো আনসারেও আমাকে লিখতে হবে মাই ফাদার্স নেম ইজ অমুক, মাই মাদার্স নেম ইজ এরকম। তো এরকম করে আমাদেরকে লিখতে হয়। তো আমরা কখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, যে বাংলায় আমি একটা এক্সাম্পল দিলাম, সব ক্ষেত্রে যেরকম হবে তাই সেরকম কিন্তু না। তো আমরা কি বুঝলাম, ফাদার্স নেম বাবার নাম এটা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি। ঠিক আছে, উপরের কমা অনেকেই বলে, কিন্তু উপরের কমা না, এটা অ্যাপোস্ট্রফি, এটার নাম আছে অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফির পরে এস ব্যবহার করেছি। ঠিক আছে, আচ্ছা তারপর কি, হ্যাঁ তারপর আরও একটা ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, এটা তো একটা বললাম, একটা রুল আমি বললাম। তারপর আসো, যখন আমরা শর্ট করে কোনো কিছু বলবো, শর্ট করে আমরা বুঝাবো, ঠিক আছে, শর্ট করে যখন আমরা বুঝাবো তখন আমরা অ্যাপোস্ট্রফি বলি। মনে করো আমরা যখন আমরা কথা বলি তখন অনেক শর্ট করে বলে ফেলি না। মনে করো আমি বললাম কথার ক্ষেত্রে, আমরা যখন স্পিচ কোনো কথা বলি, ইংরেজিতে বলো বাংলায় বলো, যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা শর্ট করে বলে ফেলি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম বললাম। কিন্তু লেখার ক্ষেত্রে হোয়াটস ইউর নেম আমরা খুবই কম, এটা যদিও লেখার ক্ষেত্রে এটা যদি আমরা লিখি হোয়াটস ইউর নেম, এটা মানে মূলত ভুল বলা হবে না, কিন্তু এটা লেখা হয় না। লেখার ক্ষেত্রে আমাদেরকে ভেঙে ভেঙে লিখতে হবে, কারণ রিটেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আমাদের কি অরাল ল্যাঙ্গুয়েজ তফাৎ আছে, মৌখিক ভাষা এবং রিটেনের যে ভাষা সেটার কিন্তু তফাৎ আছে। আমরা যেরকম কথা বলি সেরকম আমাদের লিখলে হবে না, আমাদেরকে কি ভেঙে ভেঙে আমাদেরকে লিখতে হবে। রিটেনে গেলে আমাদেরকে ভেঙে ভেঙে লিখতে হবে, হোয়াট ইজ ইয়োর নেম এভাবে লিখতে হবে। কিন্তু যখন বলতে যাই, আমরা কারোর সাথে কথা বলি, তখন আমরা বলতে পারি হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াটস ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন,
ঠিক আছে, এভাবে আমরা শর্ট ফর্মে আমরা বলতে পারি, বলার ক্ষেত্রে আমরা এরকম শর্ট ফর্মে বলতে পারি। সেই শর্ট ফর্মে অনেকে কি ডায়লগ লেখার ক্ষেত্রে, কনভারসেশন লেখার ক্ষেত্রে, কনভারসেশন মানে কথোপকথন, হ্যাঁ, একজনের সাথে আরেকজন কথা বলার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করে থাকি। Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? ঠিক আছে, তারপর এরকম I don't like it, I don't like it, I do not like it, I do not like it, আমি পছন্দ করি না, হ্যাঁ, I do not do it, আমি করিনি, এরকম বোঝাতে I don't। যখন বলবো আমি don't, আমি বলবো, যখন আমি লিখার ভাষায় ব্যবহার করব তখন আমি I do not। তো দেখো, বড় শব্দটাকে আমি যখন শর্ট করে আমি বলবো, শর্ট করে বলার ভাষাটাকে যখন আমি লিখবো, তখন কি সেই শর্ট ফর্মটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে শর্ট করা হয়। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কি বলেছিলাম প্রথমে? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? এটাকে যদি আমি শর্ট ফর্মে লিখি, মৌখিক ভাষায় আমরা যেরকম লিখে থাকি, হোয়াটস ইয়োর নেম। এই যে দেখো, এখানে আমি কি করেছি? শর্ট করে ফেলেছি, অ্যাপোস্ট্রফি একটা দিয়ে আমি আইটাকে উঠিয়ে ফেলেছি এবং তার সাথে করে আমি লিখে ফেলেছি। ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর নেম, এটা না বলে আমি এখানে লিখেছি হোয়াটস ইয়োর নেম। ঠিক আছে, এরকম করে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু বড় ওয়ার্ডগুলোকে, দুইটা ওয়ার্ডকে আমরা একসাথে করে একটা ওয়ার্ডে আমরা লিখতে পারি, অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝাতে পারি। ওকে, তারপর আসো, I am writing on the board, on the board, I am writing on the board, I am writing on the board। এখানে আমি কি করতে পারি? আমি শর্ট করে ফেলতে পারি। ঠিক আছে, আমি I am writing on the board এরকম না বলে আমরা বলার ক্ষেত্রে কি বলতাম? I'm writing on the board, I'm writing on the board। এই যে I এর সাথে এটা উঠিয়ে ফেলে আমি এখানে আমটা ছোট করে লিখলাম, তারপর কি writing on the board। দেখো, এখন দেখো, I am writing on the board বা am, তখন উচ্চারণটাও চেঞ্জ হয়ে যাবে, I am ভেঙে বলবো না, তখন আমরা কি বলবো? I'm writing on the board। বলার ক্ষেত্রে আমরা এরকম স্পিডে বলার ক্ষেত্রে আমরা এরকম চলে আসে। ওকে, I am না বলে I'm writing on the board। তো বোঝা গেছে, শর্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে শর্ট করে ফেলি দুইটা ওয়ার্ডটাকে একটা বানানোর জন্য। তারপর কি I do not বলেছিলাম, I do not। শর্ট করার জন্য কি ব্যবহার করবো আমরা? ডোন্ট, অ্যাপোস্ট্রফি দিয়ে টি। ঠিক আছে, তারপর I have not, I have not, I haven't, আমরা বলি না I haven't, I haven't, I hasn't, has এর সাথে not, তো hasn't, অ্যাপোস্ট্রফি দিয়ে টি। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ডকে আমি একসাথে করে একটা ওয়ার্ড করে ফেললাম, অ্যাপোস্ট্রফি দিয়ে তাদের বুঝিয়ে ফেললাম যে এখানে দুইটা ওয়ার্ড আছে, I hasn't। তারপর আর কি আছে এরকম? aren't, are not, তো কি ব্যবহার করবো আমরা এখানে? aren't হয় না, তখন হয়ে যাবে ain't। ঠিক আছে, ain't হয়ে যায় তখন। আচ্ছা, তারপর আর কি আছে এরকম? will not, will not আছে না, তখন কি হবে? তখন এটাকে কি হবে? owned। একটু চেঞ্জ হয়ে যায়, will not এর ক্ষেত্রে owned হয়ে যাবে, তখন কি হবে? owned। ওকে, I won't go to the market, I won't go to school, আমি স্কুলে যাব না, I won't go to Dhaka, আমি ঢাকায় যাব না, এরকম বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে গেছো। তারপর আরও কিছু আছে, আরও কিছু ক্ষেত্রে বোঝানোর আছে, আশা করি তোমরা এখন বুঝে গেছো, আমার আর লেখা লাগবে না। এরপরে তোমাদের জন্য আবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি অ্যাপোস্ট্রফির ব্যবহারটা। অ্যাপোস্ট্রফি আর কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন হি ইজ ডুইং হোমওয়ার্ক, he is doing homework now, তখন he is না বলে his, হি এর সাথে এসটাকে আমি অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমি এটাকে শর্ট করে ফেললাম, he is doing homework now, he is doing
হোমওয়ার্ক নাও। এখানে ভেঙে ভেঙে বললাম না, হি ইজ ডুইং হোমওয়ার্ক নাও, হি ইজ ডুইং হোমওয়ার্ক নাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। সেম এরকম, শি ইজ, শি ইজ, শি ইজ। ঠিক আছে, লেখার ক্ষেত্রে এরকম উচ্চারণ কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে, কিন্তু উচ্চারণের সাথে লেখার অবশ্যই তোমাদের মিল থাকতে হবে। এখানে যদি আমি অ্যাপোস্ট্রফি না দিয়ে এস যদি লিখে ফেলি, এখানে হবে না, কিন্তু অ্যাপোস্ট্রফি অবশ্যই ব্যবহার করতে হবে, অ্যাপোস্ট্রফি না দিলে বোঝা যাবে না। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন বুঝে গেছো। হ্যাঁ, এই তো তোমরা অনেকেই বুঝে গেছো এখন, ভেরি গুড। won't, hasn't, will not, won't, it is, it's, very good। এই তো তোমরা এখন বুঝে গেছো আশা করি, আর তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আশা করি তোমরা অ্যাপোস্ট্রফি বুঝে গেছো। হ্যাঁ, আরেকটা ক্ষেত্রে তোমরা অনেকেই এটা হয়তো জানো না, তোমাদের এটা বলে দেই। অ্যাপোস্ট্রফি আরও একটা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, তোমরা এটার মিনিং কি জানো? আমি তোমাদের বলে দিই, আমার এখন হঠাৎ করে মনে পড়েছে, এখন তোমাদের বলে দিই। মনে করো অনেক ক্ষেত্রে কি কি হয়, অনেক ক্ষেত্রে আমরা কি টাইম যখন বলি, তুমি কখন ঘুম থেকে ওঠো, আমি সকাল 7টায় আমি ঘুম থেকে উঠি, আমি সকাল 6টায় আমি ঘুম থেকে উঠি। মনে করো আই গেট আপ এট 7 AM। এটা লিখলে যেরকম হবে, আই গেট আপ এট 7 o'clock, এরকমও লেখা হয় না, 7 o'clock। এটা তো তোমরা পেয়েছো, তো এটার মানে কি তোমরা জানো? এখানে কিন্তু আমি দুই ধরনের টাইম লিখেছি, তোমরা কি জানো দুই ধরনের টাইমটা? দেখো, আমি এখানে সেন্টেন্স লিখেছি, মিনিং কিন্তু সেম, জাস্ট লেখার ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে লিখেছি। আই গেট আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টায়, AM দিয়ে আমি বুঝে গেছি সকাল 7টায় আমি ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 7 o'clock, যখন ঘড়িতে কি 7টা বাজে তখন আমি ঘুম থেকে উঠি, কিন্তু এখানে কি সকাল না সন্ধ্যা সেটা কিন্তু বুঝে যাচ্ছে না, জাস্ট বলা হয়েছে 7 o'clock। এখানে o'clock, এই যে দেখো ও ব্যবহার করার পরে এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। এটার মানে কি তোমরা কি জানো? এটার মানে হচ্ছে, আমি তোমাদের বলে দেই, 7 o'clock মানে হচ্ছে 7 of clock। 7 of clock মানে ক্লকে যখন, ঘড়িতে যখন 7টা বাজে, ঘড়িতে যখন 7টা বাজে তখন আমি ঘুম থেকে উঠি। যদি ভেঙে বলতে হয় এইরকম এটার মিনিংটা, যখন ঘড়িতে 7টা বাজে তখন আমি ঘুম থেকে উঠি। তো এখানে 7 of clock, এখানে এত বড় করে বলার চাইতে শর্ট ফর্মে এই দুইটা ওয়ার্ডকে শর্ট ফর্মে নিয়ে আসার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করে এটাকে শর্ট করা হয়েছে, তাই অফ, যে অফের এফটাকে উঠিয়ে ফেলা হয়েছে, শুধু ওটা রয়ে গেছে, তাই বলা হয় 7 o'clock, 7 o'clock। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। এটা তো অনেকেই তোমরা লিখো, তাই তো? এটার মিনিংটা যদি জেনে থাকো কোনো সমস্যা নাই, আবার তোমাদের জন্য আবার বললাম যে এটার মানে কি 7 o'clock, তখনও কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। যে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে ক্লক, এটা একটু ডিফারেন্ট, যেগুলো আমরা পড়েছি সেগুলো থেকে একটু ডিফারেন্ট, সেজন্য তোমাদের বলে রাখলাম, আগামীতেও কাজে লাগবে তোমাদের জন্য। ঠিক আছে, ও ক্লক এরকম যদি ও দিয়ে থাকে তো সবসময় মনে রাখবে এখানে অফ, এর মানে অফটা মানে উজ্জ্বলভাবে আছে, হিডেন অবস্থায় আছে, এটা লুকায়িত অবস্থায় আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো এখন। তো অ্যাপোস্ট্রফির ব্যবহার আশা করি তোমরা এখন আর ভুল করবে না। ওকে, এখন আসো নেক্সট যে পাংচুয়েশন মার্ক, সেটা কি? নেক্সট পাংচুয়েশন মার্ক হচ্ছে ইনভার্টেড কমা। নেক্সট পাংচুয়েশন মার্ক, অ্যাপোস্ট্রফি শেষ, এখন আমরা আসবো ইনভার্টেড না বলে আমরা এটাকে বলতে পারি কোটেশন মার্ক। ঠিক আছে, ইনভার্টেড বা কোটেশন আমরা বলবো কোটেশন মার্ক। এখন আসো, এটা লাস্ট আমাদের পাংচুয়েশন, লাস্ট পাংচুয়েশনটা কি? কোটেশন মার্ক। কোটেশন মানে কি? কোট, প্রথম আগে জানতে হবে কোটটা আগে জানতে হবে। কোট মানে কি? কোট মানে উদ্ধৃতি,
উদ্ধৃতি, কারো উদ্ধৃতি, ঠিক আছে। উদ্ধৃতি মানে কি, কোট মানে হচ্ছে উদ্ধৃতি, মানে কারো কথা সেটাকে বলা হয় উদ্ধৃতি। মনে করো আমি একটা কথা বললাম তোমাদের জন্য, সেই কথাটা তোমরা হুবহু কারো সামনে যদি তোমরা কি করো, প্রেজেন্ট করো, কারো সামনে যদি বলো, কাউকে যদি তোমরা বলো আমি যেভাবে বলেছি সেই কথাটা একদম হুবহু কোনো চেঞ্জ না করে, হ্যাঁ, আমার উদ্ধৃতিটা, আমার কথাটা, আমার স্পিচটা চেঞ্জ না করে কারো সামনে যদি তোমরা বলো, ঠিক আছে, তখন কিভাবে বলবে যে মিস বলেছিলেন আজকে তোমরা হোমওয়ার্ক করে পাঠাবে। মিস বলেছিলেন আজকে তোমরা হোমওয়ার্ক করে পাঠাবে। এই যে আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা বলেছো, ঠিক আছে। যদি এরকম বলে থাকো তাহলে এই যে মিস বলেছেন, এখানে যে কথাটুকু আমার থাকবে, যে কথাগুলো, যে স্পিচটা আমার থাকবে, সেটাকে স্পিচের ক্ষেত্রে আমরা যখন কথা বলবো তখন তো বোঝানোর কোনো উপায় নেই, জাস্ট বুঝে যাবে অন্যরা যে এখানে মিস বলেছেন, এখানে আলাদা করে বলা হয়েছে মিস এভাবে বলেছে। হুবহু অভিনয় করে বা এরকম করে তোমরা যদি এরকম দেখিয়ে দিতে পারো তখন এটা হয়ে যাবে একটা উদ্ধৃতি, একটা কোট, ঠিক আছে, একটা কি, একটা স্পিচ। ওকে, তো এটাকে তোমরা যখন রিটেনে নিয়ে আসবে, লেখার ভাষায় যখন নিয়ে আসবে, তখন কিভাবে বোঝাবে যে এটা মিস বলেছেন? তখন লিখতে হবে কি, মিস said send homework in my inbox, in the inbox, ঠিক আছে। এই যে এই স্পিচটা এই কোটটা কি করবে, বোঝানোর জন্য, মিসের যে স্পিচটা বোঝানোর জন্য তখন আমরা কি করি, এই কোটেশন মার্কটা ব্যবহার করি। কোটেশন মার্কটা আমরা কি করি, ব্যবহার করে থাকি। কোটেশন মার্ক কিরকম দেখতে, এইভাবে দুইটা কমা, তারপর এইভাবে কমা, মানে উল্টো দিকে কমা আর নিচের দিকে, ঠিক আছে। কোটেশন মার্কটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, কোটেশন মার্কটা আমাদের বুঝতে হবে। কোটেশন মার্কটা ডাবল কোটেশন হতে পারে, আবার সিঙ্গেল কোটেশন হতে পারে। ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, ঠিক আছে। এক এক সময় আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে ছোট আমরা ওয়ার্ড বোঝাই, ছোট ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি। কোটেশনটা মানে এইটা, মনে করো আমার এই বইটা পড়তে ভালো লেগেছে, আই ওয়ান্ট টু রিড, I want to read story book of কি বলা যায়, স্টোরি বুক অফ ঠাকুমার ঝুলি, ঠিক আছে। আই ওয়ান্ট টু রিড স্টোরি বুক অফ ঠাকুমার ঝুলি। এখানে ঠাকুমার ঝুলিটাকে তুমি ভালো করে বোঝানোর জন্য, এটাকে একদম মানে ফোকাস করে বোঝানোর জন্য তুমি এটাকে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের ভিতরে রেখে তুমি বোঝাতে পারো যে এটা না, এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার দরকার, এটা ভালো করে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো কোডটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, কোটেশন মার্ক, ঠিক আছে। স্পিচের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, কারো কথা যদি হুবহু এসে তোমরা বলতে হয়, লিখতে হয়, তখন আমরা এই কোটেশন মার্কটা ব্যবহার করে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো কোটেশন মার্ক আশা করি তোমরা বুঝে গেছো। তারপর কোনো বইয়ের নাম বলতে পারো, কোনো জায়গার নাম তোমরা উল্লেখ করে বলতে পারো, যে জায়গার নাম, হ্যাঁ, মনে করো কক্সেস বাজার ইজ বিউটিফুল প্লেস, বিউটিফুল টুরিস্ট স্পট। কক্সেস বাজারটাকে তোমরা কি কোটেশন মার্কের ভেতরে রেখে তোমরা বলতে পারো কক্সেস বাজার ইজ আ ভেরি বিউটিফুল টুরিস্ট স্পট, ঠিক আছে। এরকম করে মানে কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ওয়ার্ডের অংশ, অনেকগুলো ওয়ার্ডকে একসাথে বলা হয় ফ্রেজ। তো ফ্রেজকে তোমরা যদি ফোকাস করে যদি বলতে চাও তখন, মানে এটাকে ফোকাস করে যদি বলতে চাও তখন এটাকে কোটেশন যে মার্কটা আছে সেই কোটেশন মার্কটা দিয়ে তোমরা বোঝাতে পারো। আবার স্পিচের ক্ষেত্রেও তোমরা বুঝিয়ে দিতে পারো যে এটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়, ডাবল ইনভার্টেড মার্কের কি কোটেশন মার্কের মধ্যে রাখতে হয়,
ডাবল কোটেশন মার্কের মধ্যে রাখতে হয় কোনো মানুষের স্পিচ, আর যদি কোনো বইয়ের নাম জায়গার নাম যদি লিখতে হয় তখন সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে এইটাকে ফোকাস করা যায়। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো এখন কোটেশন মার্ক আর কি পড়েছি আমরা, অ্যাপোস্ট্রফি পড়েছি। তো আমাদের আর ইম্পর্টেন্ট কোনো কি নাই, কি বলা যায়, পাংচুয়েশন মার্ক আমাদের আর বোঝার নাই, এগুলো বুঝলেই তোমাদের জন্য হয়ে যাবে। আর যখন তোমরা বড় হবে, যত বড় ক্লাসে উঠবে, তখন তোমরা এই পাংচুয়েশন মার্ক সম্পর্কে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। ঠিক আছে, অ্যাডভাইস মি গো টু ইয়োর হোম। ওকে, মন লিখেছে মিস টোল্ড ডু দ্য ওয়ার্ক, ভেরি গুড। হ্যাঁ, কিটা তুলতুলির পরি is a famous book, very good. এই তো আলিফাও লিখছে। হ্যাঁ, my favorite poet is কাজী নজরুল ইসলাম, excellent. my favorite sport is badminton, excellent. তোমরা অনেক ভালো, অনেক ভালো, অনেক talented. my father said stay at home, excellent. তোমরা অনেক ভালো। হ্যাঁ, তারপর কি, মিনা said I shall go to school. তাসনিম লিখেছে Miss told us don't forget to do your homeworks, very good. The girl said I will go home, excellent. তোমরা অনেক, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কোটেশন মার্ক তোমরা বুঝে গেছো আশা করি। বুশরা এখন জয়েন হয়েছে, আচ্ছা সমস্যা নাই বুশরা, পরে তোমরা ক্লাসটা দেখে নিও, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আমরা কি পড়েছি? আজকে আমরা পড়েছি কোটেশন মার্ক আর অ্যাপোস্ট্রফি পড়েছি, তাই তো? আচ্ছা, তো এতদিন আমরা যে পাংচুয়েশন মার্ক আমরা কন্টিনিউ করে আসছি, এতদিনে কি কোনো সমস্যা আছে পাংচুয়েশন মার্ক নিয়ে? কোনো সমস্যা আশা করি আমার নাই। তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি প্রতিটা পাংচুয়েশন মার্ক কি কি পড়িয়েছি একটু রিকল করি। প্রথম ক্লাস থেকে ফুল স্টপ, তারপর কমা পড়িয়েছি, তারপর কোয়েশ্চেন মার্ক পড়িয়েছি, তারপর এক্সক্লেমেটরি মার্ক পড়িয়েছি, তারপর আর কি ড্যাশ, হাইফেন, কোলন, সেমিকোলন, এগুলো পড়িয়েছি। তারপর আর কি পড়িয়েছি, আর আজকে পড়ালাম অ্যাপোস্ট্রফি আর কোটেশন মার্ক। ঠিক আছে, আশা করি আমাদের সব পাংচুয়েশন মার্ক কভার হয়ে গেছে। এখন পাংচুয়েশন মার্ক ব্যবহার করে তোমরা সেন্টেন্স লিখতে আশা করি আর কোনোদিন ভুল করবে না। আর কি, এখন তোমাদের জন্য হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি বোর্ডে, হোমওয়ার্কটা করে যেরকম তোমরা পাঠিয়ে থাকো সেরকম তোমরা কি করবে, পাঠাবে। ঠিক আছে, মন লিখেছে গীতাঞ্জলি ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। ওকে, ভেরি গুড, অনেক তোমরা ট্যালেন্টেড, আমি জানি তোমরা এত ভালো। তোমরা চলে গেলে যে কি হবে, নেক্সট ইয়ারে তোমরা নেক্সট ক্লাসে চলে যাবে, তখন যে কি হবে। আচ্ছা, আশা করি তখন আরো ভালো ভালো টিচার পাবে তোমরা। আচ্ছা, তো আজকের হোমওয়ার্কটা কি? আজকের হোমওয়ার্কটা হচ্ছে write 10 sentences, write 10 sentences by using apostrophe and quotation mark। ঠিক আছে তো, quotation mark, ঠিক আছে। এই দুইটা বাই ইউজিং অ্যাপোস্ট্রফি অ্যান্ড কোটেশন মার্ক, এই দুইটা কি পাংচুয়েশন মার্ক ব্যবহার করে তোমরা 10টা সেন্টেন্স লিখবে, 5টা লিখবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে আর 5টা লিখবে কোটেশন মার্ক ব্যবহার করে। ঠিক আছে, যেরকম তোমাদেরকে বলে থাকি সেরকম। ওকে, ওকে মুন, ওকে সমস্যা নাই, দেখা হবে। গ্রামার তো রবীন্দ্রনাথ ট্যাগর ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। আলিফা লিখেছে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ আওয়ার কি, রবীন্দ্রনাথ ট্যাগর কি আমাদের ন্যাশনাল অ্যান্থেম নাকি? ন্যাশনাল অ্যান্থেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত লিখেছেন এটা বলতে পারো, ইজ রিটেন এটা বলতে পারো, ইজ রিটেন আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ রিটেন বা রবীন্দ্রনাথ ঠাকুর রাইট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, এরকম বলতে পারো। ঠিক আছে, আচ্ছা একটু কারেকশন করে নিও। ওকে, সমস্যা নাই, গ্রামারের ক্লাসগুলো সব লেভেলের স্টুডেন্টরাই করতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু যদি আমি প্রাইমারি বেস করে কিন্তু গ্রামারটা আমি পড়াচ্ছি, তোমাদের জন্য কঠিন করে আমি পড়াচ্ছি না। যত উপরে উঠবে ততই তোমাদের কি আরো কঠিন হতে থাকবে। ঠিক আছে, আগে সেই জন্য বেসটা তোমাদের জানতে হবে, মূলটা জানতে হবে, মূলটা না জানলে পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা সো এটা কি তোমাদের হোমওয়ার্ক,
আশা করি তোমরা হোমওয়ার্কটা করে আমাকে ইনবক্স করে পাঠাবে, ঠিক আছে? আমি চেক করে তোমাদের জানিয়ে দিব। So, my dear lovely learners, that's all for today. Take care. Bye bye.